আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা আলাপ করছি গত কয়েক মাস ধরে এই অনুষ্ঠানে মূলত করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশে এবং দেশের বাইরে বিশ্বজুড়ে যারা করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নানা পরিকল্পনা করছেন কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এই নজিরবিহীন পরিস্থিতি থেকে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, সেই সব পেশাজীবী মানুষের সঙ্গে। আমরা যথারীতি আজকের আলোচনা শুরু করব একজন চিকিৎসককে দিয়ে, যিনি দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ডিসি রায়। ডাক্তার ডিসি রায়, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা করোনা ভাইরাস নিয়ে তো আমাদের যাবতীয় মনোযোগ অন্তত গত 3 মাস বা আরও বেশি সময় ধরে। আমরা শুরু থেকে যে বিষয়টি শুনছিলাম, যাদের পুরনো কিছু জটিল শারীরিক অসুবিধা বা রোগ রয়েছে, হৃদরোগ বা কিডনি লিভারের কোনো সমস্যা কিংবা ডায়াবেটিস, তাদের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেই ঝুঁকিটি তাদের জন্য অন্য যে কারোর চেয়ে অনেক বেশি। তো ডায়াবেটিস রোগীদের কথা একটু আপনার কাছে শুনতে চাই, যে আমরা যে কথাটি শুনছিলাম গত কয়েক মাসে আপনি নিজে কি পর্যবেক্ষণ করলেন? আপনার কাছে যে রোগীরা এসেছিল, তো তাদের মধ্যে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত এবং ডায়াবেটিসের কারণে শারীরিক কিছু জটিলতা আগে থেকেই তাদের থাকে অন্যদের চেয়ে অনেক বেশি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের অনেক ক্ষেত্রে কম থাকে। তো আপনি বাস্তবিক পর্যায়ে কি পর্যবেক্ষণ করলেন ডায়াবেটিস থাকলে করোনা রোগের ঝুঁকি? ধন্যবাদ জনাব নওরোজ ইমতিয়াজ আপনাকে, সেই সাথে এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখছেন। আমি ডাক্তার ডিসি রায়, আমি উত্তরবঙ্গের বিখ্যাত দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে ডায়াবেটিস কেয়ার ফিজিশিয়ান হিসাবে কর্মরত রয়েছি। তো কোভিড-19 এই প্রাদুর্ভাব সারা বিশ্বের নেই যখন আমাদের দেশেও অ্যাটাক করলো, তখন আমি যেহেতু বহির্বিভাগে একজন চিকিৎসক, তো আমার কাছে যে নিয়মিত রোগীগুলি আসেন, এদের মধ্যে অধিকাংশ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরাই কিন্তু অন্যান্য, আপনি যে কথাটা বললেন যে অন্যান্য যে কোমরবিডিটিস, যেটা হচ্ছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্ট, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, এমনকি অনেকেই আছেন যারা ক্যান্সারে ভুগছেন। তো আমরা জানি যে যারা এই সমস্ত ডায়াবেটিসের পাশাপাশি আরো অন্যান্য যে সমস্যাগুলিতে বা ক্রনিক কেয়ারের যে সমস্যাগুলিতে ভুগছে, যেহেতু এদের আপনি বলেছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকখানি কম থাকে, বিশেষ করে যদি তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু তাদের কোনোভাবে যদি কোভিড-19 আক্রান্ত হয়েই যান, তাহলে কিন্তু তাদের যে কমপ্লিকেশনের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেশি। ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটা ব্যাপার জানি যে ডায়াবেটিস রোগীদেরকে কঠোর নিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্য গ্রহণ, এই বিষয়গুলোর মধ্যে সারা জীবনই থাকতে হয়। তো আপনার কাছে এই বেলাটা শুনে নেব যে আপনারা তো অন্য সময় রোগীদেরকে নিশ্চয়ই পরামর্শ দেন যে এটা খাবেন, ওটা খাবেন না, এটা খেলে এভাবে খাবেন, ওটা খেলে এই পরিমাণে খাবেন। তো করোনাকালীন তাদের জন্য কি বাড়তি কোনো পরামর্শ আলাদা করে যে এই খাবারের ওই অভ্যাসগুলো এভাবে মেনটেন করা উচিত? এবং একই সঙ্গে আপনারা নিশ্চয়ই বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটু নিয়মিত হাঁটা বা যারা অপেক্ষাকৃত তরুণ তাদেরকে শারীরিক ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। তো এইসব ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি আগেরটাই বহাল থাকছেন নাকি নতুন কিছু পরামর্শ যোগ করছেন? আপনার অনেক সুন্দর কোশ্চেনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি যারা দেখছেন তারা অনেক উপকৃত হবেন। আমরা জানি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ৩টা মূল স্তম্ভের ভিতরে ১ নাম্বার স্তম্ভ হচ্ছে খাদ্য তালিকা, ২ নাম্বার হচ্ছে এক্সারসাইজ, ৩ নাম্বার হচ্ছে আপনার ওষুধ। তো এই করোনাকালীন এই সময়ে আমরা যে আমাদের প্রত্যেকটি হসপিটাল বা ডায়াবেটিস সেন্টারগুলোতে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ থাকেন, তাদের পরামর্শ অনুযায়ী আমরা যে ব্যালেন্স ডায়েটের চার্টটা দিয়ে থাকি, তাদেরকে অবশ্যই এই করোনার সময় এই চার্টটা ফলো করা উচিত, এবং বিশেষ করে তাদের শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য যে গ্রিন লিফি ভেজিটেবলস, তারপরে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, এবং আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে শরীর চর্চা। কিন্তু যেহেতু এই সিনিয়র সিটিজেনরা বা আমাদের পরিবারের যে প্রধান ব্যক্তি যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, এনারা যেহেতু বাইরে গেলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, এই জন্য আমরা তাদের যে হোম বেসড এক্সারসাইজ, যেমন অনেকে ট্রেডমিলে এটা করতে পারেন বা স্কিপিং করতে পারেন, বা যাদের বাড়িতে ছাদ আছে, গ্যারেজ আছে, উঠোন আছে, এই বাড়ির ভিতরে যে করা যায় এমন ব্যায়ামগুলি কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ব্যায়ামের কিন্তু অনেক উপকারিতা। ব্যায়াম নিয়মিত করলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং শরীরের ইমিউনিটিটা ঠিক থাকবে, এবং কোনো কারণে কোভিড-19 আক্রান্ত হলেও
শরীর এটার অনেক ভালো একটা ইমিউনিটি সিস্টেমটা ভালো রেজাল্ট দেবে। এর সঙ্গে একটু যোগ করবেন আপনি, যাদের জন্মগত ডায়াবেটিস রয়েছে কিংবা গর্ভবতী নারী, তাদের জন্য কি আলাদা কোনো পরামর্শ? আসলে জন্মগত ডায়াবেটিস, যেটাকে আমরা ইউজুয়ালি টাইপ 1 ডায়াবেটিস বলি, এই টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত যে ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন, এনারা আরো অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে এনারা যেহেতু ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, যদি কোনো কারণে এনারা কোভিড-19 ইনফেকশনে আক্রান্ত হয়ে যান, তাহলে তাদের কিন্তু অনেক বেশি জটিলতা, যেটাকে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস বলি। এবং যদি কোনো এই করোনাকালীন সময়ে যদি কিটোএসিডোসিসে আক্রান্ত হয়, তাহলে তাদের শরীরে দেখা যাবে যে ফ্লুইড বা পানির মাত্রাটা ইমব্যালেন্স হয়ে যাবে, তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং ফাইনালি সেপ্টিসেমিয়া হয়ে অনেক ক্ষেত্রে এক্সপায়ার করে যেতে পারে। আর গর্ভকালীন যে ডায়াবেটিসটা, এটা অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয়। এই সময়ে গর্ভকালীন সব মায়েদেরকে আমরা বাড়িতে থেকে টেলিমেডিসিনের মাধ্যমে, আপনি জানেন যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি কিন্তু কোভিড-19 এবং ডায়াবেটিস নিয়ে সুন্দর একটি অ্যাপস করেছে। সেখানে যা বলা হচ্ছে যে জানতে হবে, জানাতে হবে, ভয় নেই, আমরা পাশে আছি। এবং এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি আমরাও যে রিজিওনাল যে হসপিটালগুলি আছি, ডায়াবেটিস হসপিটালগুলি, আমরা টেলি ডায়াবেটিস কেয়ারের মাধ্যমে তাদের সেলফ মনিটরিং যে ব্লাড গ্লুকোজ বা গ্লুকোমিটারের মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে যারা আমাদেরকে টেলিফোন করছে, আমরা তাদের ডোজগুলি অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদেরকে মানসিকভাবে স্ট্রং থাকার জন্য আমরা কাউন্সিল করছি। জি, আর এর সঙ্গে ইনসুলিনের কথা আপনি যেমনটি বলছিলেন, সেই ইনসুলিন কথাটাও আপনি একটু যদি একটু যোগ করেন, যাদের ইনসুলিন নিতে হয় তাদের জন্য বাড়তি কি পরামর্শ, আর যাদের ডায়াবেটিস আগে থেকে আছে, যদি তিনি কোনো কারণে কোনোভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে তিনি কি করবেন, কি করণীয়? এক্ষেত্রে হচ্ছে যে কোনোভাবেই ডায়াবেটিস কিংবা প্রেশার ওষুধগুলি বাদ দেওয়া যাবে না। এবং যদি কোনো কারণে যদি জটিলতা এরাইজ করে বা হসপিটালে ভর্তি হয়, তাহলে ওইখানে হসপিটালে যে চিকিৎসকরা মুখে খাওয়ার ওষুধটা অনেক সময় সাবকিউটেনিয়াস ইনসুলিনে চলে যেতে পারে, অথবা আমরা যেটা ইন্টারভেনাস ইনসুলিন বলি, যদি চিকিৎসকরা মনে করেন, তাহলে অবশ্যই চিকিৎসকদের গাইডলাইন এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে কোভিড-19 এবং ডায়াবেটিস নিয়ে গাইডলাইন দেওয়া আছে, অবশ্যই সেই অনুযায়ী ইনসুলিন গ্রহণ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ডিসি রায় আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং সব দর্শকদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। জি, আপনাকেও। আমরা কথা বলছিলাম একজন ডায়াবেটোলজিস্টের সঙ্গে, যিনি দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন, এবং দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন টেলিভিশন সেটের সামনে বা অনলাইনে, তারা নিশ্চয়ই তাদের মধ্যে ডায়াবেটিস রোগী যারা আছেন বা পরিবারে কারো থাকলে তারা এই পরামর্শগুলো নিশ্চয়ই তাদেরকে খুব কাজে দেবে। আমরা আরও দুজন আলোচকের সঙ্গে যুক্ত হতে চাই, এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। নিউজ গ্যালারি দেখছেন আপনারা, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মূলত এই অনুষ্ঠানে আলাপ করতে আসি। আমরা চিকিৎসক এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলি। গত কয়েক মাসে দেশে এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি যে মহামারী বৈশ্বিক, তাতে আমাদের জীবনযাপনে একটি বড় ধরনের পরিবর্তন এরই মধ্যে সূচিত হয়েছে এবং সামনে এক নিউ নর্মাল, অর্থাৎ নতুন এক বাস্তবতা আমাদের জন্য অপেক্ষা করছে, যেটি হয়তো এখনও আমরা পরিষ্কার বুঝতে পারছি না। আমরা আপনারা যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন, আমার ঠিক পেছনে একটি ছবির অংশবিশেষ আপনারা দেখছেন। এই ছবিটি বলিউডের একটি চলচ্চিত্রের পোস্টারের ছবির অংশবিশেষ, যেখানে বিজ্ঞাপনে ছবিটি কিছুদিন পরেই মুক্তি পাবার কথা শোনা যাচ্ছে। অমিতাভ বচ্চন সেখানে অভিনয় করেছেন। এই ছবিটির নাম গুলাব ও সিতারো। এই ছবির পোস্টারের যে ছবি ব্যবহার করা হয়েছে, সেই ছবি দিয়ে মাস্ক তৈরি করা হয়েছে। সেই মাস্ক পরে আছেন ছবির প্রধান চরিত্র অমিতাভ বচ্চন। আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে আমাদের চারপাশে প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অংশেই কোনো না কোনো প্রভাব পড়তে শুরু করেছে, সেটি চলচ্চিত্র হোক কি প্রতিটি পেশাজীবী হোক। আমরা
কয়েকটি অনুষ্ঠানে চেয়েছিলাম বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে একটু আলাপ করতে, যারা করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করছেন এবং এর ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম সেই পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলে। আজকে আমরা কথা বলবো একজন মুদ্রণ ব্যবসায়ী, তিনি আমাদের সঙ্গে আছেন, আবুল কালাম আজাদ। আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। আবুল কালাম আজাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা একটু বুঝতে চাই যে যে ব্যাপারটি দেখছি যে প্রত্যেকটি খাতই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বজুড়ে, এবং বাংলাদেশেও অগণিত মানুষ কর্মহীন অবস্থায় আছেন এবং তাদের জীবিকার একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো আমরা একটু ছাপাখানার খবর শুনতে চাই আপনার কাছে। মুদ্রণ শিল্পের সঙ্গে অসংখ্য কয়েক লাখ মানুষ নিশ্চয়ই যুক্ত আছেন, তো তাদের জীবিকার কি অবস্থা? গত কয়েক মাস তো কর্মহীন একটা পরিস্থিতি গেল, এখন যদিও সীমিত আকারে অনেক কিছু চলছে, তো তারপরও কি পরিস্থিতি? আপনার কাছে একটু সামগ্রিক খোঁজ নিতে এলাম। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ মুদ্রণ শিল্প আপনি জানেন যে জরাজীর্ণ অবস্থান থেকে ধীরে ধীরে আটে আটে পাকা করে আজকে বিকশমান একটি শিল্প পরিণত হয়েছে, এবং এই শিল্প অগ্রগতির পিছনে যার একান্তই প্রচেষ্টা এবং কৃতিত্ব দেওয়া যায় আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমেই আজকে আমাদের এই অগ্রগতি। কিন্তু গত 3 থেকে 4 মাস পর্যন্ত আমরা মহামারী করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। এর মধ্যে আমাদের প্রায় 7,000 মুদ্রণ শিল্প আছে। 7,000 মুদ্রণ শিল্পের মধ্যে আমরা আমাদের হিসাব মতে প্রায় 5,000 শ্রমিক এখন বেকার আছে। এই বেকার থাকার কারণে আমরা এখন পারতেছি না কোন রকম মুদ্রণটাকে চালায় রাখতে। কাঁচামালের অভাব, এবং বাংলাদেশে যত কাঁচামাল আছে এই মুদ্রণ শিল্পে দরকার ম্যাক্সিমামে চায়নার প্রোডাক্ট। এখন চায়না বন্ধ থাকার কারণে আমরা এই কাঁচামালটাকে আনতে পারতেছি না, কোন রকম কার্যক্রম চালাতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় এবং সামনে তো আমরা যেটুকু বুঝতে পারছি যে করোনা ভাইরাসের এই পরিস্থিতি যদি আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে সব ক্ষেত্রেই তো তার প্রভাব পড়বে, এবং বেশিরভাগ কর্পোরেট প্রতিষ্ঠান বা যারা নিয়মিত ছাপার কাজ করেন তারাও কাজ অনেক কমিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে মুদ্রিত সংবাদপত্র তারও কার্যক্রম অনেক সীমিত হয়ে গেছে, আগের চেয়ে অনেক কম ছাপা হচ্ছে, ফলে সব ক্ষেত্রেই এক ধরনের প্রভাব আসলে পড়েছে। তো এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনারা কি করবেন, কি পরিকল্পনা করছেন? ধন্যবাদ। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 20,000 কোটি টাকার একটা প্রণোদনা হিসাব দেওয়ার কথা আছে। আরো আমরা চাচ্ছি এই প্রণোদনার সাথে সব ব্যাংক যদি আমাদেরকে সহযোগিতা সহযোগিতা বলতে আমি ঋণ বোঝাচ্ছি, ঋণ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে তাহলে হয়তো বা আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলোকে আমরা চালিয়ে নিতে পারবো। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান হিসেবে আমাদের গার্মেন্টস শিল্প, পোশাক শিল্প এবং ফ্রোজেন জাতীয় মোড়কের আমরা কাজ করে থাকি। এগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে হয়তো বা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আচ্ছা, একটা ব্যাপার, তখন আমরা একটু কারিগরি সমস্যার কারণে আমরা একটু শব্দ বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। আপনি যদি আবার একটু আমাদেরকে বলেন যে করোনা ভাইরাসের কারণে তো টানা প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে সবকিছু আসলে কার্যত বন্ধ ছিল, তো খোলার পরে সীমিত আকারে যখন কার্যক্রম খুলেছে, তো আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি তাহলে আমরা জানি যে আরামবাগ, ফকিরাপুল এলাকা বা বাংলাবাজার এলাকায় অনেক প্রেস রয়েছে, তো সেখানে আগের তুলনায় যদি একটু তুলনা করি তাহলে ছাপার কাজ আসলে আগের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আসলে কি পরিমাণ চলছে? যদি সেই পরিমাণ চিন্তা করি তাহলে 20% থেকে 30% কাজ চলতেছে, তাও সীমিত আকারে। কারণ 4টার পরে কোনো কাজ কাম হচ্ছে না, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করা হচ্ছে, এর মধ্যে তেমন একটা কাজ হচ্ছে না। মূলত ম্যাক্সিমাম মুদ্রণ শিল্প এখন বন্ধ হয়ে আছে, যেগুলোর জন্য শ্রমিকরাও আনতে পারতেছে না, তারা
যে যার মতো করে অবস্থান করতেছে। আমরা যারা এই মুদ্রণ শিল্পের সঙ্গে যারা একেবারেই দিন ভিত্তিক উপার্জন করেন যে শ্রমিকরা, তো তাদের জীবিকার কি অবস্থা? তারা কি সাহায্য সহযোগিতা কিছু আদৌ পেয়েছেন? তাদের জীবন কেমন চলছে? তাদের সাহায্য মূলত আমাদের বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি সাহেব শহীদ সেনাবাহিনী সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন এই শিল্পটাকে দাঁড়া করানোর জন্য। আমরা ওনাকে সাপোর্টিং হিসেবে কাজ করতেছি, কিন্তু সেরকম ভাবে এখনো অগ্রগতির কোনো কিছু দেখতেছি না। আমরা আশা রাখতে চাই যে আপনারা অন্যান্য সেক্টরের মতো নিশ্চয়ই আপনাদের সেক্টরটিও ঘুরে দাঁড়াবে, নিশ্চয়ই আপনারা এই সংকটকাল আপনারা নিশ্চয়ই কাটিয়ে উঠবেন। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা এক অদ্ভুত নজিরবিহীন সংকটকাল পার করছি। প্রত্যেকটি খাতে, প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি সেক্টরে আসলে তার প্রভাব পড়েছে এবং এই প্রভাব কতদিন মোকাবেলা করতে হবে সেটা নিয়ে একটি বড় আলোচনা। আমরা একটু বাংলাদেশের শ্রম বাজার নিয়ে একটু আপনার সঙ্গে একটু আলাপ করব। আমরা যে বিষয়টি দেখছি যে গত কয়েক মাস এক ধরনের লকডাউন বলি বা স্থবিরতা বলি অর্থনীতিতে সব কিছু আটকে গেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখছি যে অন্তত 1 লাখেরও বেশি শ্রমিকের দেশের বাইরে যাওয়ার পুরো বিষয়টি ঝুলে গেছে, অনিশ্চিত হয়ে পড়েছে এবং তারা কবে যেতে পারবেন সে বিষয়টি আমরা এখনো জানি না, বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশও বটে। আপনার কাছে একটু সর্বশেষ আজকে পর্যন্ত কি খবর সেটা একটু প্রথমে শুনে নিই, এরপরে অন্যান্য আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে। যে ইস্যুটি নিয়ে কথা বলছেন, আমরা আসলে বর্তমানে যে পরিস্থিতি আমাদের করোনা প্যান্ডামিক যেটা হয়েছে সেটি কিন্তু মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে খাত সেটি হলো আমরা যেটাকে বলি হচ্ছে ম্যান পাওয়ার যেটি আছে, যেটা জনশক্তি প্রেরণ খাতটি। এবং কারণটি হলো যেই প্যান্ডামিকটি চলছে সেটি আসলে মানুষ বাহিত, সুতরাং সবচেয়ে বেশি ন্যাচারালি এই আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো স্থগিত হয়ে যায়। যেটি আপনি রাইটলি বলেছেন যে আমাদের হাতে প্রায় অলমোস্ট 1 লক্ষের মতো ভিসা পেন্ডিং রয়ে গেছে, উইচ ইজ আন্ডার প্রসেস, যেটি আমরা এই বন্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত, আমাদের বন্ধ হওয়ার আগে আমাদের হাতে এসেছিল। তার মধ্যে বিভিন্ন স্টেজে, কিছু আছে আমাদের মেডিকেল কমপ্লিট করা, কিছু আছে ভিসা কমপ্লিট হয়ে গেছে, কিছু আছে ভিসা এবং টিকিট কমপ্লিট হয়ে গেছে, কিছু আছে ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এবং বিভিন্ন ধাপ থাকে আমাদের। এই ধাপগুলো আমরা এখন পর্যন্ত টোটাল আমরা এটা ডেটাটা পাইনি, আমরা এই পর্যন্ত 318টি কোম্পানির কাছ থেকে পেয়েছি। আমাদের প্রায় 1600 এজেন্সি আছে। যেহেতু লকডাউনের কারণে সমস্ত অফিস বন্ধ, অনেক স্টাফরা চলে গেছেন, তারা পাচ্ছেন না। তারপর এই আমরা ধরে নিতে পারি যে মোর দেন, তাতে আমরা পেয়েছি প্রায় 76,000 একটি হিসাব আমরা পেয়েছি বিভিন্ন স্টেজে, যেটি বাইরে অনেক আগে থেকে ডাটাটি কালেকশন করছিল। এখন আমরা ধরে নিতে পারি যে মোর দেন 1 লাখ। তাই যদি হয় তাহলে এই যে এই 1 লাখ কর্মীর পিছনে যে পয়সা, যে মূলধনটি আটকে গেল, আপনি সেটি যদি আমরা একটু খেয়াল করে দেখি যে কিভাবে আমরা এখানে ব্লক হয়ে গেলাম। এখানে একটি মার্কেটিং কস্ট আছে এবং আমাদের এই ভিসা প্রক্রিয়া করার জন্য টিকিট, ম্যান পাওয়ার এবং অন্যান্য কিছু খরচ আছে, মেডিকেল সহ, যেটা সরকার নির্ধারিত। সেটিকে যদি আমরা, যেমন সৌদি আরবের জন্য 1,65,000 টাকা, মালয়েশিয়ার জন্য 1,60,000 টাকা, 16টি দেশের জন্য নির্ধারণ করা আছে, আমরা সেটি ক্যালকুলেশন করে যদি আমরা এই ভিসাগুলোকে শুধু অনলি 1,50,000 টাকা দিয়ে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা অলমোস্ট প্রায় 1200 থেকে 1500 কোটি টাকা এখানে আটকে গেছে। এটি গেল একটি অর্থনৈতিক দিক থেকে আমি বললাম। সেকেন্ডলি হলো এই ভিসাগুলোর যে কারণে আমাদের সমস্ত এজেন্সিগুলো ব্লকড হয়ে গেল, তাদের পুরো কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল। সেখানে আমার প্রত্যেকটা এজেন্সি যদি আমি 10 জন করে কর্মী ধরি, আমার 1600 এজেন্সি আছে। তার মানে অলমোস্ট প্রায় আমার 16,000 ফ্যামিলি বা কর্মী আমাদের, যারা আমাদের সাথে কাজ করছেন, কর্মচারীবৃন্দ, তাদের বেতন আমার প্রত্যেক মাসে আসছে অলমোস্ট 32 কোটি টাকার উপরে। তাহলে আপনি কোনো কাজ করতে পারছেন না, তার মধ্যে অফিস এবং অন্যান্য খরচ, প্লাস আপনার যে মানিটি আপনি এই প্রসেসে আটকিয়ে গেল সেটি রিকভার কোনো সুযোগ নাই, উপরন্তু আপনাকে এই স্টাফ এবং অফিস খরচ টানতে হচ্ছে। এটি গেল আমাদের, আমি এখানকার কথা বললাম। এবার আসেন যেই 1 লক্ষ কর্মী যারা যেতে পারেনি তাদের অবস্থানটা দেখেন। তারা বিদেশে যাবেন বলে সবকিছু, যখন একটি লোকের ভিসা প্রসেসিং শুরু হয়ে যায় তখন কিন্তু উনি সবকিছু কমপ্লিট করে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তাহলে আজকে 3 মাস পার হয়ে যাচ্ছে, আমরা পাঠাতে পারিনি। তাহলে আগামীতে আরো আমরা 3 মাসে বা 6 মাস পাঠাতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। এবং এই ভিসাগুলোর একটা মেয়াদকালীন থাকে। আমরা যদি সময়টা যত দীর্ঘায়িত হচ্ছে ততই কিন্তু আমরা আরো বিপদ সংকুলের মধ্যে দিকে যাচ্ছি, বিকজ আমাদের ম্যাক্সিমাম ভিসা মেয়াদ অলরেডি কিছু শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে এমপ্লয়ি ভিসা রিনিউ করবেন কিনা কোনো গ্যারান্টি,
পরবর্তীতে এই লোকগুলো নেবেন কিনা সেটারও গ্যারান্টি নেই। তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এই যারা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন তাদের অবস্থা, আমরা যারা এটি প্রক্রিয়াধীন করেছি আমাদের অবস্থা, এই যে টাকা কিভাবে আমরা সেটাকে রিকভার করবো, এটি গেলে একটি। আপনি আসছেন অর্থনৈতিক দিকটা যদি আমরা কথা বলি, আমরা 2012 থেকে 19 পর্যন্ত আমরা যদি দেখি আমাদের রেমিটেন্সের ধারাটি ছিল 12.5 থেকে 14.5 মধ্যে বিলিয়ন ডলারের মধ্যে আসতো। মাননীয় প্রধানমন্ত্রী একটি খুব ভালো একটি কাজ করেছেন এই সেক্টর ব্যাপারে, উনি অনেক সচেতন এই ব্যাপারে, অনেক এই স্পেশালি এই সেক্টরটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। উনি 2%, আমরা যেটা অনেক আগে থেকে বলে আসছিলাম যে একটি প্রণোদনা, 2% এটা প্রণোদনা দেওয়ার কারণে 18-19 এটা বেড়ে চলে যায় প্রায় 16.5 বিলিয়নে, যেটি আমরা আশা করছিলাম এই 19-20-এ 20 বিলিয়নের উপরে চলে যাবে। তাহলে এইখানে কিন্তু একটি ধাক্কা খেলো। আমরা যদি একটু রিপোর্টটা দেখি, দেখেন আপনি যে গত মার্চ মাস পর্যন্ত এটা ড্রপ করে গেছে 12.5% ফরেন রেমিটেন্স, এবং এখন মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে এটা কিন্তু নেমে অনেক নিচে নেমে চলে আসছে। তার মানে এইটি শুধু আমি একটি বললাম যে আমাদের ব্যবসায়িক দিকটা, আরেকটি বললাম যে রেমিটেন্সের উপরে দেশটি দাঁড়িয়ে আছে, এবং এই আমরা বলি আমাদের অর্থনীতির সবচেয়ে বড় মেরুদণ্ড কাণ্ডারিটি হলো আমাদের ফরেন রেমিটেন্স। আরেকটি আমি যে ব্যাখ্যাটি দিলাম সেটি হলো আমাদের ফরেন এমপ্লয়মেন্ট। বছরে আমাদের 7 থেকে 8 লক্ষ লোক, অ্যাভারেজ 7 থেকে 7.5 লক্ষের কর্মসংস্থান বিদেশে হয়। আমরা এই কোভিডের বন্ধের আগ পর্যন্ত পাঠাতে পেরেছি, ম্যান পাওয়ার হয়েছিল 1,55,000 কর্মী, তার মধ্যে আমরা 1 লক্ষ কর্মীও পাঠাতে পারিনি। তাহলে আপনি দেখেন, যেখানে আমাদের আজকে বছরে 6 মাস চলে যাচ্ছে, বছরের শেষে প্রতি বছর 7.5 লক্ষের, গত 4 বছরের টাকা যদি আপনি দেখেন, আমরা 7 লক্ষের উপরে লোক পাঠিয়েছি। গত বর্ষ 7,11,000 কর্মী গিয়েছে। তাহলে আমরা বছরে 6 মাস চলে গেছে, আমরা যদি 1 লক্ষ কর্মী না পাঠাতে পারি, সেখানে আপনি আরো 6 মাসে আমরা এই পরিস্থিতি কতভাবে উন্নত হবে আমরা নিজেরাও জানি না। তাহলে সেই ক্ষেত্রে এই খাতের এমপ্লয়মেন্টের অবস্থাটা কোথায় দাঁড়াবে, ফরেন রেমিটেন্সটা আমাদের কোথায় দাঁড়াবে? অনেক জনস্বাস্থ্য বিশ্লেষক এরকমটি আশঙ্কা করছেন যে আমরা আমরা কিভাবে সাস্টেইন করবো এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মন্ত্রণালয়ের সচিব মহোদয় সবাইকে, যে তারা আমাদেরকে কিছুটা অর্থনৈতিকভাবে সচল রাখবার জন্য আমাদেরকে এটি প্রণোদনার ব্যবস্থা করেছেন, যেটি ছিল আমাদের সরকারের কাছে গচ্ছিত লাইসেন্সের জন্য কিছু টাকা থাকে, সেখান থেকে আমাদেরকে মূলধনের টাকা থেকে 50% 1 বছরের জন্য আমাদেরকে লোন হিসাবে দিয়েছেন, যেটি ইন্টারেস্ট ছাড়া। এটি আমাদের কিছুটা হলে এখন আমাদের জন্য কিছুটা আমরা কাজ করতে, মানে আমাদের এই স্টাফ বা অফিস মেনটেন করার সুবিধা হচ্ছে। কিন্তু আমরা আরো এখানে আমরা সরকারের কাছে অনুরোধ করবো, আবেদন করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে এইখানে আমাদের আরো কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, নাহলে আমরা সেক্টরে টিকে থাকতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যে গভর্নমেন্ট এখানে মাননীয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকা, যারা যেসব সকল কর্মী ভাইরা কোভিড এর কারণে ফেরত আসছিলেন তাদের জন্য একটি ফান্ড অ্যালোকেট করেছেন 500 কোটি টাকা, ওয়েলফেয়ার ফান্ড থেকে 200 কোটি টাকা, যে তাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোন দিয়ে তাদেরকে তাদের ধরে রাখা যায় রিএমপ্লয়মেন্ট করা পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের মনে আরো বেশি অনেক টাকার প্রয়োজন হবে। কারণ আপনি দেখেন একটি জিনিস, এই সেক্টরে আজ পর্যন্ত কিন্তু এই সেক্টর থেকে কিন্তু শুধুমাত্র আমরা দিয়ে এসছি। আজকে যেই কর্মীরা, যেই আমাদের কর্মী ভাইরা বিদেশে অবস্থান করছেন, তাদের ঘামের রক্তের টাকার বিনিময় আজকে কিন্তু আমাদের ইকোনমিটা দাঁড়িয়ে আছে। সেখানে আজকের এই বিপদ সংকুল অবস্থার মধ্যে তাদের পাশে যদি দেশ না দাঁড়াতে পারে, তাহলে এটি হবে আমাদের জন্য দুঃখজনক এবং আমাদের ব্যর্থতা হয়ে দাঁড়াবে। এখানে বাইরের অনেক লিমিটেশন রয়ে গেছে, যেটি আমি আপনাকে ব্যাখ্যা করেছি, যে আমরা নিজেরাই কিন্তু কর্মীদের মতো আটকে গিয়েছি। ফাইন্যান্সিয়ালি যে আমরাও পাশে দাঁড়াবো তাদের মতো, আমাদের যা আছে সেটি নিয়ে, সেটিও কিন্তু আমাদের জন্য অনেকটা টাফ হয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করছি আমাদের যেটুক রিসোর্সেস আছে সেটুক নিয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য। বাট এই সময়টা আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। এটি গেলে একটি দিক। আরেকটি দিক হলো মূল চ্যালেঞ্জ যে আমাদের এই সেক্টরে কিন্তু এখন সবচেয়ে বড় জায়গায় যেটি হচ্ছে, সেটি হলো যেসব সকল কর্মীরা এখন বিদেশে কর্মরত আছেন তাদেরকে কিন্তু ধরে রাখবার, ওই কর্মস্থলে ধরে রাখবার কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমাদের। কারণ দেশগুলো এই বিশ্ব মহামারীর কারণে কিন্তু অনেক দেশে জব কাট হচ্ছে, অনেক দেশে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কমে যাচ্ছে। সেখানে কিন্তু আমাদের একটি প্রেসারে আমরা পড়ে যাচ্ছি, যে আমাদের কর্মী তারা ছাঁটাই করতে যাচ্ছে, আমাদের মানে সব দেশেরই, যেটা বিভিন্ন আমরা কিছুদিন আগে সৌদি গ্যাজেটে আমরা দেখেছি। এখন এটি একটি বড় চ্যালেঞ্জ, যারা এখানে কর্মরত আছেন তাদেরকে টিকিয়ে রাখা এখানে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো যারা ছুটিতে এসছে তারাও প্রায় 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ লোকের কাছে, এটি ডাটা আমাদের কাছে নাই,
মন্ত্রণালয় সেটির ব্যাপারে কাজ করছেন সেই ডাটাটি সংরক্ষিত করার জন্য। তারা আবার ফেরত যেতে পারবেন কিনা, কারণ তারা তো ছুটিতে এসছেন, তাদের ভিসার মেয়াদ চলে গেছে। এই লোকগুলো রিএমপ্লয়মেন্ট কি হবে, তাদের পুনর্বাসনটা কোথায় যাবে, তাদের ফ্যামিলিগুলো কিভাবে সার্ভাইভ করবে। থার্ড হলো, আমি যে ব্যাখ্যাটা দিলাম যে আমাদের কাছে প্রক্রিয়াধীন যে ভিসার সংখ্যাটি আছে, তাহলে আপনি দেখেন এই যে 3টা স্টেজের এখন প্রাইমারি কাজ হলো এই 3টা স্টেজের যে লোকগুলো আছে তাদেরকে আমরা কিভাবে রিএমপ্লয়েড করব, কিভাবে পোস্ট কোভিড পরবর্তীতে আমরা এগুলোকে মোকাবেলা করব। যতদিন মোকাবেলা করতে না পারি ততদিন এই সেক্টরকে কিভাবে আমরা সাস্টেনেবল করব, এই সেক্টর কিভাবে সার্ভাইভ করবে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদেরকে সমন্বয় করে কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ফরেন মিনিস্ট্রি মন্ত্রী মহোদয়কে এবং হোম মিনিস্ট্রি। তারা আমরা এই একটি জায়গায় দেখতাম সবসময়ের জন্য আমাদের কিছু মানে একটি থাকতো না, আমাদের এটাকে কি বলে কোঅর্ডিনেশনের খুব অভাব ছিল। এইবার আমরা যেটি লক্ষ্য করেছি, তারা কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বেশ কয়েকবার উদ্যোগ নিয়ে এবং এই যে আমাদের যে কম্বাইন্ডলি এফার্ট 3টা মিনিস্ট্রি কিন্তু এখানে কাজ করতে হয় একসাথে, ফরেন এমপ্লয়মেন্ট তারা কিন্তু কাজ করবার কারণে কিন্তু অনেক কিছুই তারা সহজতর করতে পেরেছেন। স্পেশালি আমাদের লোকগুলো এখানকার রাখবার ব্যাপারে তারা কিন্তু যথাসাধ্য ওইখানকার দেশগুলোর সাথে তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। তো এইভাবে আমাদেরকে কাজ করে তাদেরকে আমি যে 3টি কথা বললাম, এই 3টি জায়গায় আমাদেরকে প্রাইমারিলি এখন কাজ করতে হবে। আমাদেরকে এই ব্যাপারে আসলে অনেকগুলো প্রসঙ্গে একটু আপনাকে বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে জনাব নোমান আপনি কিভাবে আমরা শুনতে পাচ্ছেন, কিভাবে সাস্টেইন করব। সেকেন্ড হলো আমাদের পোস্ট কোভিডে এদেরকে রিএমপ্লয়েড করা, এই সেক্টরটিকে রিভাইভ। থার্ড হলো আমাদের কিছু লং টার্ম প্রোগ্রাম নিতে হবে, যে পোস্ট কোভিড এর পরে কিছু নতুন ট্রেড বা নতুন মার্কেট শুরু হবে। আমাদের যেমন একদিকে কিছু আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভিটি আছে, আর এদিকে কিছু পজিটিভ জিনিস আছে, যেটি হলো যে পোস্ট কোভিডে কিন্তু এই কোভিড এর কারণে বা এই যে এই প্যান্ডামিকের কারণে কিন্তু সারা বিশ্ব তার যে হেলথ সেক্টরটি আছে সেটি কিন্তু কমপ্লিটলি এক্সপোজড হয়ে গেছে। এবং তারা আমরা সবাই সব দেশের সরকার বুঝতে পেরেছে তার স্ট্রেংথটি কোথায়, দুর্বলতাটি কোথায়। তার মানে এই হেলথ সেক্টরের উপর কিন্তু বিশাল একটি ইনভেস্টমেন্ট পৃথিবীর সব দেশ করবে কিন্তু এখন। সেখানেই অ্যাজ এ মানে আমাদের যে হিউজ হিউম্যান রিসোর্সেস আছে, যে আমাদের যে অ্যাসেটটি আছে, এইখানে আমাদের একটি বড় সুযোগ আছে আমাদেরকে সেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি ধরবার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এখন থেকে কাজ না শুরু করি, যেমন আমাদের স্ট্রাকচার তৈরি করতে হবে, সেখানে মেডিকেল এই যে সেক্টরে কি ধরনের এমপ্লয়মেন্ট হয় সেগুলোকে আমাদের যাচাই বাছাই করতে হবে, করে সেই ধরনের লোক আমাদেরকে একেবারে ওয়ার্ড বয়তে আরম্ভ করে, ক্লিনার হতে আরম্ভ করে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, ডক্টর, এই যে পুরো একটা সেট আপ দরকার, টেকনিশিয়ান দরকার, টেকনোলজিক্যাল যারা ওইখানে বিভিন্ন ইকুইপমেন্ট অপারেট করে তাদেরকে দরকার। আমরা এখন থেকে সেই স্ট্রাকচার তৈরি করে সেই পরিকল্পনা করে যদি আমরা আগাতে পারি, এই সুযোগটা কিন্তু আমাদের সামনে আসবে। পোস্ট কোভিডের পরে আমরা যত দ্রুত এটি করতে পারবো সেটাকে আমরা ধরতে পারবো, কারণ ডাইমেনশনটি চেঞ্জ হয়ে যাবে। পুরো এমপ্লয়মেন্ট সেক্টরটি কিন্তু কিছু কিছু খাত বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে কিছু কিছু খাত খুঁজবে। যেমন এগ্রিকালচারের উপরে কিন্তু ভালো একটি প্রেশার পড়বে। আমরা কিন্তু এখন থেকে এজ এ এমপ্লয়মেন্ট, এজ এ রিসোর্স, এজ এ সোর্সিং কান্ট্রি, আমরা সেন্ডিং কান্ট্রি হিসেবে কিন্তু আমাদেরকে এই জায়গাগুলোতে একসাথে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের কিন্তু একটি পরিকল্পনা নিতে হবে, কারণ দিস আর দি ব্যাকবোন অফ দি নেশন। দুই ভাবে আমাদের সঙ্গে বাইরা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান আমাদের সঙ্গে আছেন। আমরা একটু কারিগরি সমস্যা দেখছিলাম যে তাকে আমরা ছবিতে আর দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কথা শুনছিলাম এবং তিনি বেশ স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি সব প্রেক্ষাপটে আমাদেরকে খুব সুন্দর করে তিনি বর্ণনা করছিলেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের এই করোনাকালীন যে সংকট, এই মুহূর্তে আমাদের আসলে কি কি করা উচিত, প্রত্যেকটি বিষয় তিনি বেশ সুন্দর করে গুছিয়ে বললেন। আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম, কথা বলবো রোজ রাতে। আগামীকালও নিশ্চয়ই নতুন অতিথিদের সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলাপ করব। আজকের আলোচনায় যারা সঙ্গে ছিলেন আমাদের টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, সবাইকে অনেক ধন্যবাদ।